স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী ভোটাধিকার প্রতিষ্ঠা করাই হবে নবনির্বাচিত নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কাজ। আর সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করেই সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হবে তাদের। এসব কথা বলছেন রাজনীতিবিদরা। পাশাপাশি দ্রুত নির্বাচনের রোড ম্যাপ চান তারা। ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পর প্রশাসনে থাকা আওয়ামী লীগের আস্থাভাজন হিসেবে পরিচিত কর্মকর্তাদের সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। এ পরিস্থিতিতে ৫ই সেপ্টেম্বর পদত্যাগ করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। নির্বাচন কমিশন পুনর্গঠনে ৩১ অক্টোবর অনুসন্ধান কমিটি করে মন্ত্রিপরিষদ বিভাগ। ওই কমিটির কাছে নাম প্রস্তাব করে বিভিন্ন রাজনৈতিক দল। এসব নাম পর্যালোচনা করে রাষ্ট্রপতির কাছে ১০ জনের তালিকা দেয় অনুসন্ধান কমিটি। সেখান থেকে বাছাই করে বৃহস্পতিবার নতুন কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়োগ পেয়ে ভোটাধিকার প্রতিষ্ঠার কথা বলেন সিইসি এএমএম নাসির উদ্দিন। এত রক্ত, এত শ্রম, এত ঘাম, এত স্যাক্রিফাইস এর মধ্যে দিয়ে একটা সুযোগ আমরা এই বাংলাদেশ পেয়েছি। এখন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবাই সহযোগিতা চাইব। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটারকে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোটদান করার যে একটা ব্যবস্থা করা, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজনীতিকরা বলছেন ভোটাধিকার প্রতিষ্ঠাই হবে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কাজ। এজন্য সাংবিধানিক সংস্থাটির জবাবদিহি নিশ্চিতে তাগিদ দেন তারা। নির্বাচন প্রক্রিয়া কোনো বিঘ্নিত হবে কিনা তাই জানি না, আমি আশা করব হবে না। যিনি প্রধান নির্বাচন কমিশন হয়েছেন তার থেকে আমি আশা করি যে উনি ভালো করবেন। আমি আশা করি বলছি, কারণ আশাই তো বলবো, তাই না? এইবার যে নির্বাচন কমিশন গঠন হলো তাতে জনগণের প্রত্যাশা অনেক বেশি, কিন্তু প্রধান প্রত্যাশা হচ্ছে এই নির্বাচন কমিশন একটা সকলের অংশগ্রহণে সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ, নিরপেক্ষ ভোটের অধিকার নিশ্চিত করবে। প্রথম দায়িত্ব হচ্ছে বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে তার ভোটাধিকারটা আপনি তাকে ফিরিয়ে দিতে হবে, এবং তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তার মালিকানার প্রথম স্তরের বিষয় সে তার প্রতিনিধি নির্বাচিত করবে, সে তার সরকার নির্বাচিত করে, যে তার কাছে দায়বদ্ধ জবাবদিহি থাকবে। বিশেষজ্ঞরা মনে করছেন মানুষের আস্থা অর্জন করাই হবে নতুন কমিশনের সামনেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জনগণের যে ভোট দেওয়ার অধিকারের প্রতি অনীহা, যে আমি কাকে বেছে ভোট দিব, সেখানে ভোটার এডুকেশনের দরকার। সবাই খুব তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে। আমি মনে করি যে নির্বাচন কমিশনের সবচেয়ে প্রথম ৬ মাস সমস্ত দেশে ভোটার এডুকেশন করা উচিত। রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নতুন কমিশন। নির্বাচিত প্রতিনিধি ছাড়া। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। যশোরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আজকের প্রেক্ষিত নাগরিক ভাবনা শীর্ষক অনুষ্ঠানে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আজকে যে গার্মেন্টস নিয়ে আমরা আপনার গর্ব করি, আমি এটাই আমাদের সব সেই গার্মেন্টসের সূচনা করেছি। রেমিটেন্স, বিদেশে যে আমাদের শ্রমিক ভাইরা অজস্র কাজ করছে, টাকা পাঠাচ্ছে, সেই রেমিটেন্সের সূচনা কিন্তু শহীদ প্রেসিডেন্ট দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন এবং সদ্য আন্দোলনের মুখে জনগণের দাবি মেনে নিয়ে তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম চালু করেছিলেন, যেটা এখন প্রমাণিত হচ্ছে যে এটাই একমাত্র পথ বাংলাদেশে এই অ্যাডভান্স পলিটিক্যাল যে কালচার সেটার মধ্যে এই একটা নির্বাচনকালীন সরকার, একটা নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন হবে, এটা সবচেয়ে উত্তম। জানি না এখন সবাই বলতে শুরু করবে, সম্ভবত নির্বাচন সরকার কমিটি তারা এই প্রস্তাব নিয়ে আসবে। তাই বন্ধুগণ, আমি বক্তব্য শেষ করছি। আমি আজকে সত্যি অত্যন্ত আনন্দিত, গর্বিত বোধ করছি যে আজকে আপনাদের যশের মাটিতে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি। আমার বারবার তরিকুল ভাই কথা মনে হচ্ছে, বারবার আরো অনেক ভাই আছেন যারা এখানে এখন নেই, তাদের কন্ট্রিবিউশন আছে। আর আমাদের ভাবি, আমাদের ছেলে অনেক, তারা এই কাজগুলোকে আপনারা সবাই মিলে এই কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি আবারও তরুণ ভাইদের কাছে আহ্বান জানাবো, আসুন হতাশাকে কাটিয়ে আপনারা সূর্যোদয় নিয়ে এসেছেন, এখন এই সূর্যকে নিয়ে গোটা বাংলাদেশকে আপনারা আলোকিত করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ আমার দেশের জিন্দাবাদ। যশোরে এক সমাবেশে কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা ছিলাম সরাসরি সম্প্রচারে। এদিকে নতুন নির্বাচন কমিশন প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি জানিয়েছে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সবগুলো রাজনৈতিক দলকে নতুন ইসিকে সহযোগিতা করা প্রয়োজন। তবে অতীতের অভিজ্ঞতায় কিছু জায়গায় সংস্কার চায় দলটি। দুপুরে রাজধানীর পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমেদ। প্রধান নির্বাচন কমিশনার সাহেব যে বক্তব্য রেখেছেন, আশাবাদী হওয়াই যায়। উনি বলছেন, আমি বেইনসাফি কোনো কাজ করব না, সবার অধিকার নিশ্চিত করার জন্য চেষ্টা করব, বিশেষ করে ভোটারদের। এই কথার উপর দৃঢ় পদজি থাকতে পারেন। তো অন্তর্বর্তীকালীন সরকার জন্য এদিকে যত দূর সম্ভব সহযোগিতা করে। এদিকে রবিবার দুপুরে শপথ নেবেন সিইসি সহ 4 জন নির্বাচন কমিশনার। নবগঠিত নির্বাচন কমিশনের সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার 14 নির্বাচন কমিশনের সদস্যদের নাম প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সিইসি নিয়োগ পেয়েছেন সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন, এছাড়া সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ কমিশনার হিসেবে নিয়োগ পান। সার্চ কমিটির প্রস্তাবিত নাম থেকে এই 5 জনকে বেছে নিয়েছেন রাষ্ট্রপতি। পালিয়ে গিয়েও শেখ হাসিনা বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে আর তার কর্মীদের নিয়ে বিশৃঙ্খলা তৈরির উস্কানি দিচ্ছেন, এমন দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। জুলাই আগস্টের আন্দোলনে শ্রমিক রিকশা চালকদের হত্যার প্রতিবাদে পল্টনের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশে গার্মেন্টস সেক্টরে বিশৃঙ্খলা তৈরির পেছনেও আওয়ামী লীগের পলাতক নেতারা দায়ী। প্রশাসনে এখনও যেসব আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে বসে আছেন তাদের অবিলম্বে সরাতে হবে বলেও জানান তিনি। বলেন, কিছু ব্যবসায়ী সিন্ডিকেট ষড়যন্ত্র করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যাচ্ছে। এ সময় অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি। ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, ও নরকে যাওয়ার পরেও ধান ভাঙছে। নিজের জীবন বাঁচাতে আপনি নিজে পালিয়ে চলে গেলেন, আর যাদেরকে দিয়ে আপনি হত্যা করলেন, জীবন কেড়ে নিলেন গণতান্ত্রিক কর্মীদের। এই দুর্বৃত্তদেরকে তিনি আশকারা দেন, তুমি মারো, প্রতিহত করো, হত্যা করো। ইতিমধ্যে 2-3 জনকে হত্যাও করিয়েছেন এই দুষ্কৃতিকারীদের দ্বারা। আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তারা ফ্যাসিবাদের দোসর, একথা বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিকেলে চট্টগ্রামের লালদিঘি ময়দানে সমাবেশে তিনি একথা বলেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কোনো ছাড় দেয়া হবে না জানিয়ে নুরুল হক নূর আরও বলেন, দলটিকে পুনর্বাসনের চেষ্টা হলে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। আরও বলেন, কোনো রাজনৈতিক দলের ডাকে ছাত্র জনতা অভ্যুত্থানে অংশ নিয়ে প্রাণ দেয়নি। সংস্কার ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে যারা অবস্থান নিবে, আমরা বলতে চাই তারা ফাঁসিবাদের দোসর। আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকানোর জন্য আবার যদি দ্বিতীয় বিপ্লবের ডাক দিতে হয়, এই চট্টগ্রামের মাটি থেকে যেন সেই আওয়ামী লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ করে তুলতে হবে। প্রত্যেকটি পাড়া মহল্লায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নাম যারাই মুখে নেবে তাদেরকে প্রতিহত করতে হবে। ছাত্র জনতার আন্দোলন ঘিরে আশুলিয়ায় জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদী কুলসুমকে কারাগারে পাঠিয়েছে আদালত। আর এ ঘটনা পরিকল্পনা করার অভিযোগে রাহুল ও শফিউদ্দিনকে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। জুলাই গণ অভ্যুত্থানে নিহত অজ্ঞাত এক ব্যক্তিকে স্বামী দেখিয়ে শেখ হাসিনা সহ 130 জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন কুলসুম, যা আশুলিয়া থানায় নথিভুক্ত হয় 8 নভেম্বর। বিষয়টি জানতে পেরে কুলসুমের স্বামী আলামিন গেল 12 নভেম্বর সিলেট থেকে আশুলিয়া থানায় হাজির হন। পরদিন জবানবন্দি দেন আদালতে।
অভিযোগ আছে মামলার বাদী কুলসুম আসামিদের ব্ল্যাকমেইল করে টাকাও দাবি করেন। কোনোভাবে আমরা কোনো পাইতেছি না কে করলো মামলাটা, পরে আমরা থানা থেকে নথি নেই, ডেথ সার্টিফিকেট নিয়ে মামলাটা দিয়েছে, তখন আমরা জানি যেটা মূল হতাই রুহুল শরীফ, যে রুহুল ডেথ সার্টিফিকেট দিয়েছে, ডেথ সার্টিফিকেট উনি নিয়ে থাকে, তো উনিটা মামলাটা কুলসুমকে কিভাবে পাইলো। বিষয়টি জানাজানি হলে গা ঢাকা দেয় কুলসুম। পরে তাকে ধরতে অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী। কক্সবাজার থেকে গ্রেপ্তার হন বৃহস্পতিবার রাতে। অভিযুক্ত কুলসুমের দাবি রুহুল ও শফি সহ কয়েকজন তাকে চাকরি ও অর্থের প্রলোভন দেখিয়ে মিথ্যা মামলা দায়ের করায়। বিষয়টি সামনে আসার পর রুহুল আমিন ও তার সহযোগীরা তাকে হত্যার পরিকল্পনা করে। আমাকে দিয়ে আমাকে ব্ল্যাকমেইল করে রুহুল এবং শফিক মামলা করাইছে। এটা কোনো এটা পুরো একটা ভুয়া মামলা। আমি যে মারা গেছে তার কেউ না, আমি তাকে চিনি না। অভিযুক্ত দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। কুলসুমকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। রুহুল এবং আরেকটা লোক আছে, তাদেরকে নিয়ে আসা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা নিয়ে আসি। আর তাদের বিরুদ্ধে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব। মিথ্যায় মামলা দায়েরে অভিযুক্ত সবাই মানিকগঞ্জের বাসিন্দা। ডিবিসি নিউজ ডেস্ক। জানাবো বাজার দর পরিস্থিতির খবর। রাজধানীতে বেশিরভাগ শীতের সবজির কেজি 100 টাকার উপরে। খুচরা বাজারে নতুন আলু 140 টাকা, টমেটো 150, শিম 120 আর বেগুন বিক্রি হচ্ছে 110 টাকা দরে। এতে হতাশ ক্রেতারা, তবে কিছুটা স্বস্তি পেঁয়াজের বাজারে। সপ্তাহের ব্যবধানে 140 টাকা থেকে কমে কেজি এখন 120 টাকায় বিক্রি হচ্ছে। রাজধানীর কাঁচা বাজারে আসছে নতুন আলু, তবে দাম চড়া। বিক্রি হচ্ছে 140 টাকা কেজি। স্বস্তি নেই টমেটো, সিম ও বেগুনের বাজারেও। শীতের সবজির বাড়তি দামে হতাশ ক্রেতারা। এখন তো সবজির সিজন, আর তা আরো কম দাম থাকার কথা ছিল, কিন্তু সেই তুলনায় দামটা অনেক বেশি হয়ে যাচ্ছে। যারা আমরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তাদের নাগালের সবকিছুই বাইরে। দ্রব্যমূল্যের যেই অবস্থা, শীতকালে আপনার অন্য টাইমের থেকে এখন অনেক বেশি দাম। ধরেন 100 টাকা করে বলতেছে, কিন্তু এখানে এখন 130 টাকা করে আছে। এখনো টমেটোর দাম অনেক বেশি। টমেটো তো শীতের সময় অনেক কমার কথা, ফুলকপির দাম বেশি। বিক্রেতারা বলছেন শীত আরেকটু বাড়লে সবজির সরবরাহ বাড়বে, এতে কমবে দাম। গত সপ্তাহ যে দাম, আজকেও এই দামে, কিন্তু দাম কমে নাই। টমেটো হয়েছে 150 টাকা, গোল বেগুন হয়েছে 120 টাকা, সিম 120 টাকা, কিছু কিছু আইটেম সবজির দাম 100 টাকার উপরে। এদিকে 2 সপ্তাহ ধরে অপরিবর্তিত ডিমের দাম। ডজন পাওয়া যাচ্ছে 145 থেকে 150 টাকার মধ্যে। ডজন বর্তমানে আমরা 145, 80 ডিমটা একটু ওঠানামা করে, লাল ডিমটা একই আছে। স্থিতিশীল আছে ডাল, তেল সহ আরো কিছু নিত্যপণ্যের দাম। কমেছে পেঁয়াজের দামও। তবে দেশি মাছের সরবরাহ ভালো থাকায় দামও কিছুটা কম। শীতের সিজন তো একটু সব মাছ পাওয়া যায়। এখন মনে করেন রাস্তাঘাটে প্রচুর মাছ পাওয়া যায়, সেজন্য বাজারে কাস্টমার কম আসে, আর মাছের দাম অনেকটাই কম। রাজধানীতে গরুর মাংস 750 আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে। দাম বেশি, বেচা হয় না, এই লোক তার 750। ক্রেতারা বলছেন সরকার তদারকির ব্যবস্থা জোরদার না করলে সবজি সহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসবে না। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। রাজধানীর বাইরে পাইকারি ও খুচরা বাজারে শীতের সবজি সরবরাহ বাড়লেও কমছে না দাম। ব্যবসায়ীরা বলছেন কয়েক হাত ঘুরে তাদের কাছে সবজি আসায় কিছুটা বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। এর ফলে দর আরও বাড়ছে খুচরা বাজারে। নরসিংদীর পাইকারি বাজারে বেড়েছে শীতের সবজি। প্রতি কেজি কাঁকরোল বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, ধুন্দল 20 থেকে 30, ঢেঁড়স 30 থেকে 40 টাকা দরে। এছাড়া সিম 90 টাকা এবং নতুন আলু মিলছে 90 থেকে 100 টাকায়। সবজির এই দাম নিয়ে হতাশ ক্রেতারা। কৃষক ও পাইকাররা বলছেন সিন্ডিকেট ও পরিবহন খরচের কারণে সবজির দাম বাড়তি। সরবরাহ বাড়লে দাম কমবে। সবজি তো ভাই ঠিক না, আজ যা বাজার কম, কালা বেশি, সবজি একদম মাল বেশি মাল আমরা দামে বেচতে লাগি ব্যাপারীর দামে বেচতে আমরা হয়ে গেলাম, ব্যাপারীর হয়ে গেল। তারপর দিন যাইতেছে, মালের দাম কমে আসতেছে, প্রতিদিন যাইতেছে, আর মালের দাম কমে, প্রতিদিন 5 টাকা 10 টাকা কেজি কমে আসতেছে। কুড়িগ্রামের হাট বাজারে সবজি সরবরাহ বৃদ্ধি পেলেও তা বিক্রি হচ্ছে চড়া দামে। পাইকারি বাজারে যেই ফুলকপি বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়, খুচরায় তা ঠেকেছে 70 টাকায়। আর পাইকারি বাজারের 20 টাকার সিম খুচরায় দাম 35 থেকে 40 টাকা। তবে নতুন আলুর দেখা মেলেনি কুড়িগ্রামের বাজারে। সবজির দাম আমরা আর কি কম দামে পাওয়ার চিন্তা ভাবনা করছি, কিন্তু সেভাবে আর কি কম পাচ্ছি না আর কি। আমরা সবজির দাম এখনো বেশি আছে, আশানুরূপ কম পাচ্ছি না এখনো।
পাইকাররা বলছেন কয়েক হাত ঘুরে তাদের কাছে সবজি আসায় দাম কিছুটা বেশি। আর ভোক্তারা মনে করেন ক্ষেত থেকে সবজি সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছানো গেলে কৃষক যেমন ন্যায্য মূল্য পাবেন, তেমনি ভোক্তাও কম দামে কিনতে পারবেন। পেঁয়াজ বেশি হচ্ছে পাইকারি 85 টাকা কেজি, আদা বেশি হচ্ছে 110, 100, কাঁচামরিচ বেশি হচ্ছে 70 টাকা কেজি, রসুন বেশি হচ্ছে 220, 260। আমরা সরাসরি কৃষকের কাছে পাই না, আমরা কয়েক হাত বদলে আমরা পাই, এজন্য আমাদের দাম বেশি দিয়ে কিনতে হয়, আবার বেচতে হয় বেশি। সরবরাহ ঠিক থাকলে সবজির দাম আরও কমে আসবে এমন প্রত্যাশা ক্রেতা ও বিক্রেতার। শেখনিকার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন, এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড, তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায়। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। ওয়ালটন ডিআরইউ ক্রীড়া উৎসব 2024-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সমাপনী ও পুরস্কার বিতরণীতে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি শাহরিয়ার জাহেদি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকুর আলী শুভ। এ সময় বক্তারা বলেন, সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে এবারে জানাবো শীতের গল্প। উত্তরের জেলা দিনাজপুরে বাড়ছে শীত, তাই লেপ তোশকের দোকানে ক্রেতাদের ভিড়, বেড়েছে কারিগরদের ব্যস্ততাও। তবে গতবারের চেয়ে এবার দাম বৃদ্ধি পাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন, উপকরণের দাম বাড়ায় বেড়েছে লেপ তোশকেরও দাম। উত্তরের জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরে বরাবরই শীত মৌসুমের স্থায়িত্ব একটু বেশি হয়। প্রতিবছর উত্তরাঞ্চলবাসী নভেম্বরের শুরুতেই উত্তরের হিমেল হাওয়ার পরশ পেলেও এবার তা অনুভব করছে মাসের মাঝামাঝিতে। তবে শীত বরণের প্রস্তুতির রয়েছে তোড়জোড়। শীতের দিনে উষ্ণতা পেতে লেপ তোশকের দোকানে ছুটছেন ক্রেতারা। কর্মব্যস্ততাও বেড়েছে কারিগরদেরও। গরিব মানুষ তো আর বানাইতে পারে না, কারণ যে আপনার একটা লেপ বানাইলে 1400-1500 টাকা লাগে। শীত বাড়লে তো কাজের চাপ বাড়বে, চাহিদা মোটামুটি আছে, কাজ হচ্ছে, আরো সামনে আরো শীত পড়লে আরো কাজ হবে। এদিকে ক্রেতাদের অভিযোগ, অন্যবারের তুলনায় এবার দাম অনেক বেশি। ঠান্ডাতে মনে করেন এখন লেপ না বানালে তো হয় না, বাচ্চা কাচ্চা নিয়ে পয়সাও খোলা না, প্রতি জিনিসের দাম বেশি। দামটা আমাদের কাছে বেশি মনে হচ্ছে গত বছর তুলনায়। বিক্রেতারা বলছেন, উপকরণের দাম বাড়ায় তাদেরও বাড়াতে হচ্ছে পণ্যের দাম। জিনিসপত্রের যে দাম, এবার মানুষ কাস্টমার নিতে আসতেছে, আসে ঘুরে যাচ্ছে। জিনিসের দাম যদি একটু কমে তাহলে কাস্টমার আরও বাড়বে। প্রকারভেদে লেপের দাম পড়ছে সর্বনিম্ন 1000 থেকে সর্বোচ্চ 3000 টাকা পর্যন্ত। ডিবিসি নিউজ ডেস্ক। সৌদি আরবে বসেছে বাংলাদেশের সাংস্কৃতিক মিলন মেলা। রাজধানী রিয়াদের একটি পার্কে বৃহস্পতিবার ছিল গ্লোবাল হারমোনির বাংলাদেশ পর্ব। 4 দিনব্যাপী এই আয়োজনের দ্বিতীয় দিনে সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ গানের সুরে মাতিয়ে তোলেন প্রবাসী বাংলাদেশিদের। সৌদি আরবের রিয়াদ থেকে সাইফুল ইসলাম রনির ক্যামেরায় জানাচ্ছেন রেদওয়ান আহমেদ। সৌদি আরবে প্রথম কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শক মাতালেন হাবিব ওয়াহিদ। একের পর এক পারফরমেন্সে মুগ্ধ প্রবাসীরা। এর আগে হাবিব ওয়াহিদ কথা বলেন গণমাধ্যমের সাথে। বলেন, একমাত্র সঙ্গীতই পারে নানা মতের মানুষকে একই সুরে বাঁধতে। নিঃসন্দেহে এটি অনেক সুন্দর একটি উদ্যোগ, বিকজ আমি এটা ফিল করি যে সঙ্গীত আসলে এমন একটা জায়গায় অবস্থান করে যেটা বিভিন্ন মানুষের ভেদাভেদ বলতে আসলে সঙ্গীতটা অনেক বড় একটা মাধ্যম। এটা গানে গানে বার্তা এটাই থাকবে যে গ্লোবাল হারমোনি ছড়িয়ে যাক সব জায়গায়। মঞ্চ মাতান অন্যান্য শিল্পীরাও। সৌদি আরবের মিনিস্ট্রি অব মিডিয়া আয়োজন করেছে গ্লোবাল হারমোনি। দক্ষিণ এশিয়ার 3 দেশ ছাড়াও সৌদি সরকারের সাংস্কৃতিক বিনিময়ের এই উদ্যোগে অংশ নিয়েছে আরও একাধিক দেশ। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, এমন আয়োজনে অনুপ্রাণিত তারা। অনেক ভালো, বাংলাদেশের একটা ফিল পাওয়া যায়, বাংলাদেশের একটা কালচার, বাংলাদেশের সবকিছু এখানে ফুটিয়ে তুলতেছে, সবকিছুতে ভালো লাগে। শুধু সাংস্কৃতিক আয়োজন নয়, বসেছে মেলাও। সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই বলছেন, একমাত্র সুরই পারে সব ধর্ম বর্ণ মানুষকে এক সুতোয় বাঁধতে। আর সৌদি আরবের এমন আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যে সুন্দর সম্পর্কের মেলবন্ধন সৃষ্টি করেছে, তা অনন্য এক দৃষ্টান্ত। রেদওয়ান আহমেদ,
ডিবিসি নিউজ, রিয়াদ, সৌদি আরব। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।